আসুন একটু চা খাওয়া যাক, 2 কাপ চা দিন। আচ্ছা, একটা কথা একটু পরিষ্কার করে বলবেন, আপনি কে? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে বলুন? দেখুন, সেটা পরিষ্কার করে বুঝতে পারছি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। নাইবা বোঝার চেষ্টা করলেন? তাহলে আমি একজন অপরিচিত লোকের সঙ্গে এতদিন ধরে এতক্ষণ ধরে কেন কথা বলবো বলতে পারেন? এতক্ষণ কোথায়? 1 কাপ চা খেতে যে সময়টা লাগে। তাছাড়া এই নিয়ে আমাদের 2 দিন দেখা হলো, কাজেই আমরা অতখানি অপরিচিতও নই। কিন্তু আমরা তো কেউ কারুর পরিচিতও নই, আর নামও জানি না। আপনি আমারটা না জানলেও আমি কিন্তু আপনারটা জানি। নিন চা খান। আচ্ছা, আপনি আমাকে চেনেন কিভাবে? আরে আগে চাটা তো খান, ঠান্ডা হয়ে যাবে। কি জানেন সুধন্যা বাবু, প্রত্যেকটা মানুষই আমাদের চেনা আবার অচেনাও বটে। প্রত্যেকটা মানুষের মধ্যে 2টো সত্তা আছে, একটা ভালো আর একটা খারাপ। কে, তাই না? আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমাদের ভালো সত্তাটা তাকে ব্লেম করে, মেনে নিতে চায় না। একটা অপরাধবোধ জন্ম নেয়, আর সেই অপরাধবোধের ছায়াটাই ছাপ ফেলে তার মুখে। রুমাল দিয়ে হাজারবার মুখ মুছলেও সেই ছাপ তোলা যায় না সুধন্য বাবু। আচ্ছা আচ্ছা, আপনি কে বলুন তো? তখন থেকে খালি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। ওই যে বললাম, আমাদের মনের ভালো সত্তাটাই প্রমাণ করে কোনটা সৎ আর কোনটা অসৎ। নিজের মনকে জিজ্ঞাসা করে দেখুন, জবাব পেয়ে যাবেন। দেখুন, আমার একটা জরুরি কাজ আছে, আমি চললাম। নমস্কার। গুড মর্নিং মিস পাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। হ্যাঁ, আপনি তো জানেন যে আমি সব সময় একদম ফিট, একদম ভালো থাকার চেষ্টা করি। সেটাই তো ভালো। এখন তো আর কেউ ভালো থাকে না, চেষ্টা করে ভালো থাকতে হয়। আমি শুনেছি আপনি রিসেন্টলি আবার জয়েন করেছেন। আপনার ইয়েটা ওই রেজিগনেশন লেটারটা নিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, মানে আমি শিমুলতলায় আমার দাদার বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু ডক্টর রায়কে নিয়ে গন্ডগোলের ব্যাপার শুনে না এসে থাকতে পারলাম না। খুব ভালো করেছেন জানেন, কারণ ডক্টর রয়ের এই বিপদের সময় আমাদের প্রত্যেককেই ওর পাশে দাঁড়ানো দরকার। জানি না ওর কোনো সাহায্যে আমি লাগতে পারবো কিনা। না না, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না মিস পাল। দেখুন, মানুষের বিপদ আপদে তার পাশে দাঁড়ানোটা, তার সঙ্গে সহমর্মিতা দেখানো, সেটা তো একটা মস্ত বড় কাজ, আর আপনি তো সেটাই করেছেন। আচ্ছা ডক্টর, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন না। যখন এখানে ঘটনাটা ঘটেছিল আমি এখানে ছিলাম না, অ্যাকচুয়ালি কি ঘটেছিল বলুন তো, এবং তার জন্য কি ডক্টর রয় দায়ী? দেখুন, আমি যতদূর শুনেছি বা বুঝেছি, আমার ধারণা অ্যাজ এ ডক্টর নক্ষত্র রায় কিন্তু কোনো ভুল করেননি। তাহলে এমন হচ্ছে কেন? আর একটা মৃত্যুকে ঘিরে এত জল ঘোলাই বা হচ্ছে কেন? এখানে তো একদিনে কত রোগী মারা যায়, তাদের পেছনে কি যথেষ্ট জাস্টিফিকেশন আছে? ডাক্তারদের ভুল চিকিৎসায়, অবহেলায় কত রোগী মারা যাচ্ছে, তাহলে শুধু ডক্টর রয়কে কেন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? ডিফিকাল্ট কোয়েশ্চেন। আপনার এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি সহজে দিতে পারবো না। তবে আমার কিরকম একটা মনে হচ্ছে জানেন, আমরা সবাই একটা কিরকম একটা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর থেকে আমার মনে হয় কিরকম একটা অদৃশ্য জাল আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে, তার ভেতরে আমি, আপনি, আমরা সবাই জড়িয়ে পড়ছি। আর যারাই সেই জালটাকে ছিঁড়ে যাওয়ার চেষ্টা করছে, তারাই তো দেখছি। তাহলে কি আপনি বলতে চান ডক্টর রায় কোনো চক্রান্তের শিকার? ওয়েল, এর বেশি দ্য প্রেজেন্ট মোমেন্ট তো আমি আপনাকে কিছু বলতে পারছি না। উইল হ্যাভ টু ওয়েট টিল দ্য টাইম কামস।
তুমি কি আবার কোথাও বেরোচ্ছ নাকি দাদা? হ্যাঁ রে, যাই। এই কটা দিন তো একটা ঘোরের মধ্যেই কেটে গেল। এবার একটু ব্যবসাপত্র মন দিতে হবে না? তোর অতগুলো টাকা খরচ করে ফেললাম, ফেরত তো দিতে হবে। দাদা তুমি আবার ওসব কথা বলছো। না রে না, এটা তো আমার কর্তব্য। আমি পুরুষ মানুষ, যা হোক করে চালিয়ে নেবো খুন, কিন্তু তোর কথা তো ভাবতে হবে। তোর তো ওই কটা টাকাই সম্বল। আমাকে এবার তুমি এতটা অসহায় ভাবছো কেন? আর কিছু না হোক লেখাপড়া তো শিখিয়েছো, দরকার পড়লে একটা চাকরি বাকরি জোগাড় করে নেব। হ্যাঁ, অলোকের ব্যাংকে যদি চাকরিটা হয়ে যায়। ওখানে না হলেও ভাবার কিছু নেই, অন্য কোথাও চাকরি জোগাড় করে নেব। দরকার পড়লে কম্পিউটারটাও আমি শিখে নেব। আমি একটা কথা ভাবছিলাম দাদা। কি কথা বল না। বলছিলাম যে তুমি একবার দ্বিজেন মিত্রর সঙ্গে দেখা করো। দ্বিজেন মিত্র মানে কাউন্সিলর দ্বিজেন মিত্র? হ্যাঁ, ওনার সঙ্গে দেখা করে তুমি ওনাকে সমস্ত ব্যাপারটা জানাও। ওরা এভাবে আমাদের ঠকিয়ে পার পেয়ে যাবে, এটা ঠিক নয় দাদা। আমি বলি কি তিথি, এ সমস্ত লোকের খপ্পরে না যাওয়াই ভালো, কারণ এরা খুব বিপজ্জনক লোক, বুঝলি? আমাদের ব্যাপারটা ভুলে যাওয়া উচিত। এরা মানুষের ভালো করতে পারুক বা না পারুক, ক্ষতি এরা করে দিতে পারে। কিন্তু ব্যাপারটা ভুলতে আমার যথেষ্ট কষ্ট হচ্ছে দাদা। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? সেই তো, এখন আর আমাদের কি করার আছে? আচ্ছা, আমি চলি, দরজাটা বন্ধ করে দিস। হোয়াট? তুমি কি বলছো তুমি জানো সুধন্য? জানি, কি জানো? এর জন্য তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? আমার যে কোনো শাস্তি হোক আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আমার দোষ স্বীকার করবই। কারণ এই মানসিক চাপ আমি নিতে পারছি না। কিসের চাপ? কেন উল্টোপাল্টা চাপ মাথায় নিচ্ছ সুধন্য? ইউ আর অল রাইট। শোনো সুধন্য, আমি তোমাকে দুটো ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নাও, দেখবে মেন্টাল স্ট্রেস একদম কমে গেছে। স্যার, এই আত্মগ্লানি দূর করার কোনো ওষুধ এখনো অব্দি বেরোয়নি। এর একমাত্র রাস্তা হচ্ছে নিজের দোষ স্বীকার করে নেওয়া, আর আমি সেটাই করব। তার মানে তুমি স্বীকার করে নেবে যে তুমি... আমি স্বীকার করে নেব যে আমি অলোক মিত্রর রিপোর্টে কারচুপি করেছি। আর যখন প্রশ্ন উঠবে যে কেন করেছো, তাহলে সত্যি কথা বলবো, আপনার ইনস্ট্রাকশনে নিজের চাকরি রাখতে আমি এই জঘন্য কাজটা করেছি। শাট আপ! তুমি এই উজবুকের মতো কাজটা করতে পারো না সুধন্য। তুমি আমার বিরুদ্ধে অ্যালিগেশন আনলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে, সেটা তুমি জেনো সুধন্য। জানি স্যার, হয়তো এই ঘটনাটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এরকম তো অনেক ঘটনা আপনি আমাকে দিয়ে ঘটিয়েছেন। তার কতগুলো ডকুমেন্ট হয়তো খুঁজলেও আমি পেয়ে যেতে পারি। আর ধরুন না, সেটা আমার হাতের কাছেই আছে। তার মানে তুমি ইচ্ছে করে আমার সর্বনাশ করবে, আমায় ব্ল্যাকমেল করতে চাইছো? সুধন্য, এইখানে চাকরিটা কিন্তু আমি তোমাকে করে দিয়েছি। তোমার বোনের বিয়ের সময় আমি তোমাকে অর্থ সাহায্য করেছি, আর সেই তুমি কিনা আমার বিরুদ্ধে... আর আমিও সেই জন্য দিনের পর দিন আপনার কথা মতো এই জঘন্য কাজগুলো করে যাচ্ছি। আপনার পেশেন্টদের আমি ইচ্ছাকৃত ভুল রিপোর্ট দিয়ে দিনের পর দিন আপনি যাতে নিজের পকেট ভরাতে পারেন সেই ব্যবস্থা করে যাচ্ছি। সুধন্য, কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে আমার এই ইচ্ছাকৃত ভুলের জন্য একজন মানুষের প্রাণ চলে যাবে। একজন সৎ ডাক্তার মানুষের চোখে অপরাধী হয়ে যাবেন। আর এগুলো করেছি সব আপনার নির্দেশে। সুধন্য, তুমি কি করতে চলেছো একবার ভালো করে ভেবে দেখো। ভেবেছি স্যার, আর আমি ঠিকও করে নিয়েছি যে আমি দোষ স্বীকার করবই। আমাকে আপনি ক্ষমা করবেন, কারণ তাহলেই আমি শান্তি পাবো। শান্তি?
শান্তি তোমাকে আমি দেব সুধন্য, একেবারে চির শান্তির ব্যবস্থা করে দেব, কিচ্ছু ভেবো না। হ্যালো, না মা, রাগ করবো কেন? মাকে তো আমিও খুব ভালোবাসি। মাকে না দেখতে পেলে তো আমারও কষ্ট হয়। নিশ্চয়ই যাবো বাবু, নিশ্চয়ই যাবো। আমি খুব শিগগিরই যাবো। আচ্ছা শোনো বাবু, অনেক রাত হয়ে গেল তো, এবার তুমি ফোনটা রেখে শুয়ে পড়ো। গুড নাইট। এই যে ওমে, শোনো, ওই বাচ্চাটাকে কদিন থেকে দেখছি না, কোথাও গেছে নাকি? হ্যাঁ, বৌদির বাপের বাড়ি গেছে। ও, তাই কদিন থেকে দেখছি না। তা ওর মাও গেছে নাকি? হ্যাঁ গেছে, তবে বৌদি মাঝে মাঝে এসে এখানে সব দেখাশোনা করে যায়। মাঝে মাঝে? কেন, তোমার বৌদি বুঝি রাত্রে এসে থাকেন না এখন? কি গো, ডাক্তারবাবুর সঙ্গে এখন মন কষাকষি চলছে নাকি? কেন, অত জমা খরচে আপনার দরকার কি? দরকার আবার কি, পাশাপাশি থাকি তো মানুষ মানুষের দরকারে অদরকারে তো খোঁজ খবর নেয় নাকি, সেই জন্যই জিজ্ঞাসা করছি। বাড়ির গিন্নি রাত্রে বাড়িতে থাকছে না, আর তুমি থাকছো যে? তার মানে আপনি কি বলতে চাইছেন? না না, বলতে আর কি চাইবো, আমি কিছুই বলতে চাইছি না। তুমি না বোঝার ভান করো না বাপু। শোনো শোনো, এই ব্যাটা ছেলেদের না বিশ্বাস করতে নেই। হ্যাঁ, বাড়ির বউ সে রাত্রে বাড়িতে থাকছে না, আর তুমি একটা যুবতী মেয়ে। চুপ করুন, একদম বাজে কথা বলবেন না। নিজের ঘরে উঁকি না দিয়ে অন্যের ঘরে এত উঁকি দেওয়ার স্বভাব কিসের? হ্যাঁ, তাই বলি আপনার বাড়িতে কেন এক মাসে বেশি লোক টেকে না। ভদ্রলোক।
একটু নোট করুন। পাচ্ছি না, একটু কাইন্ডলি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি please। তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি এদিকটা দাও। দিন, দরজা বন্ধ করুন। তাড়াতাড়ি দাদা। একটু জোরে চলুন, একটু জোরে চলুন দাদা, জোরে চলুন দাদা, একটু ফাস্ট ফাস্ট দাদা, ফাস্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না, চলুন, সব ঠিক হয়ে যাবে। আরে স্পন্দন হাসপাতাল যাবো, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। ফাঁকা রাস্তা, চলুন ফাস্ট। তুই দাঁড়া, আমি দেখে আসছি। হ্যাঁ